কলকাতার গঙ্গা নদীর তীরে অবস্থিত এক প্রাচীন হাবেলির ছায়ায় লুকিয়ে আছে এক গভীর রহস্য। এই হাবেলিতে একাকী বাস করতেন ২২ বছর বয়সী অসাধারণ সুন্দরী এএসপি রিয়া সেনগুপ্ত, যিনি তার সাহস, ন্যায়পরায়ণতা এবং কঠোর স্বভাবের জন্য শহরে বিখ্যাত ছিলেন। এক ঝড়ো রাতে যখন বৃষ্টির ফোঁটা হাবেলির পুরনো ছাদে তীরের মতো আঘাত করছিল, তিনি তার ১৪ বছরের কিশোর চাকর রাহুলকে নিজের ব্যক্তিগত কক্ষে ডেকে পাঠালেন। সেই রাতের ঘটনা রাহুলের জীবনকে চিরতরে বদলে দিল। তার আর কখনো অর্থের চিন্তা করতে হল না, কোনো ইচ্ছার অভাব রইল না। কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল, রাহুলের মধ্যে এমন কি বিশেষত্ব ছিল যে রিয়া তার প্রতিটি আকাঙ্ক্ষা পূরণে বাধ্য হয়ে পড়লেন? এটা কি শুধুই একজন সাধারণ চাকরের ভূমিকা ছিল, নাকি এর পিছনে লুকিয়েছিল কোনো গভীর রহস্য যা রিয়ার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল? এই মনোমুগ্ধকর রহস্যের পুরো সত্য জানতে গল্পটি শেষ পর্যন্ত অনুসরণ করুন। কলকাতার গঙ্গা নদীর কাছে একটি পুরনো হাবেলি দাঁড়িয়েছিল, যার আঙিনায় একটি বুড়ো অশ্বত্থ গাছ ছায়া দিচ্ছিল। হাবেলির দেয়ালে সময়ের গভীর চিহ্ন ছিল এবং কাঠের পুরনো দরজাগুলো হালকা হাওয়ায় কর্কর শব্দ করছিল। এই সবই সেই ঘরের একাকিত্বের কাহিনী শোনাচ্ছিল। এই হাবেলিতেই থাকতেন এএসপি রিয়া সেনগুপ্ত। মাত্র ২২ বছর বয়সী, তার কঠোর পরিশ্রম, সাহস এবং কঠোর স্বভাবের জন্য পুরো শহরে বিখ্যাত ছিলেন। তার চোখে ন্যায়ের চমক ছিল এবং মুখে এমন আকর্ষণ যে দেখলে এক মুহূর্তের জন্য থমকে যেত। কিন্তু ৩ বছর আগে এক পুলিশ অপারেশনে তার স্বামী ডিসি আরুণ মিত্র শহীদ হয়ে যান। আরুণ একজন সত্যবাদী এবং নির্ভীক অফিসার ছিলেন এবং তার মৃত্যু রিয়ার হৃদয় থেকে আলো কেড়ে নিল। দুঃখকে তিনি হৃদয়ে লুকিয়ে রেখে তার কর্তব্যে ঝাঁপিয়ে পড়লেন, হয়ে উঠলেন শহরের সবচেয়ে কম বয়সী এবং কঠোর এএসপি। এই হাবেলি বড় ছিল, নীরব এবং শুনশান। রিয়া এখানে একা থাকতেন। অনেকবার তার বাবা মা বলেছিলেন, রিয়া, শহরের কোনো আরামদায়ক ফ্ল্যাটে স্থানান্তরিত হয়ে যাও। কিন্তু রিয়ার জন্য এই ঘরের প্রত্যেক দেয়াল, প্রত্যেক ঘর আরুণের স্মৃতিতে ভরা ছিল। প্রত্যেক সকালে তিনি ইউনিফর্ম পরে অফিসে বেরিয়ে পড়তেন, সন্ধ্যা পর্যন্ত কেস আর ফাইলে জড়িয়ে পড়তেন এবং রাত গভীরে ক্লান্ত হয়ে ফিরতেন। কিন্তু যখনই হাবেলির দরজার ভেতরে পা রাখতেন, একটা গভীর নীরবতা তার হৃদয়ে ভার হয়ে চাপা পড়ত। এক সন্ধ্যায় যখন তিনি জানলার কাছে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো দেখছিলেন, তার পুরনো বন্ধু ইন্সপেক্টর মৌলি চট্টোপাধ্যায় দেখা করতে এলেন। চা খেতে খেতে মৌলি গম্ভীরভাবে বললেন, রিয়া, তোকে কোনো চাকর রাখা উচিত। ঘরের কাজ সামলানো যাবে এবং তোর একাকিত্ব কিছুটা কমবে। মৌলি হেসে বললেন, হৃদয়ও হালকা থাকবে। রিয়া প্রথমে অস্বীকার করলেন, কিন্তু মৌলির বারবার বলায় হার মেনে নিলেন। কয়েকদিন পর এক দুপুরে মৌলি নিজে একটি ছেলেকে নিয়ে হাবেলিতে পৌঁছলেন। এই ছেলেটি ১৪ বছরের ছিল, রোগা পাতলা কিন্তু হালকা শক্তিশালী শরীর। তার চোখগুলো চকচক করছিল এবং মুখে নিষ্পাপ কিন্তু পুরো আত্মবিশ্বাসী হাসি। তার নাম ছিল রাহুল। সে আসতে বলল, আদাব ম্যাডাম, এবং তারপর ধীরে আঙিনায় দাঁড়িয়ে গেল। তার পায়ে জীর্ণ পুরনো চপ্পল, হাতে একটা ছোট কাপড়ের থলে এবং চোখে এমন শান্তি যেন এই জায়গা তার জন্য নতুন নয়। রিয়া তাকে কাজে রেখে নিলেন। রাহুল এখন খাবার তৈরি করত, ঘর পরিষ্কার করত, বাগানের যত্ন নিত এবং ছোট ছোট কাজ সামলাত। কিন্তু একটা বিষয় রিয়াকে বিস্মিত করত, রাহুল প্রত্যেক কাজ এত পরিষ্কার এবং সঠিকভাবে করত যেন বছরের পর বছর ধরে এই হাভেলির অংশ। খাবার তৈরি করলে তার গন্ধ ঠিক আরুণের পছন্দের খাবারের মতো হতো। যখন সে চা তৈরি করত, তার স্বাদও ঠিক সেই রকম হতো যেমন আরুণের হাতের চা। প্রথমে রিয়া ভেবেছিলেন শায়দ এটা কাকতালীয়, কিন্তু সময়ের সাথে রাহুলের ছোট ছোট অভ্যাসগুলো তাকে আরও বিড়ম্বিত করতে শুরু করল। এক রাত্রে রিয়া তার ডায়েরিতে কিছু লিখছিলেন। সকালে উঠে দেখলেন ডায়েরি সেই পাতায় খোলা পড়ে আছে যেন কেউ রাত্রে তা পড়ে গেছে। আর একদিন তিনি দেখলেন রাহুল তার পছন্দের বইগুলো বুকশেলফে ঠিক সেইভাবে রাখছে যেভাবে আরুণ রাখতেন। এই সব বিষয়গুলো তার হৃদয়ে প্রশ্ন উঠাতে শুরু করল, এই ছেলেটি কে? এটা কি শুধু একটা চাকর, নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? এক রাত্রে যখন জোরে বৃষ্টি হচ্ছিল এবং রিয়া অফিস থেকে ফিরছিলেন, হাভেলির বিদ্যুৎ ঝড়ের কারণে চলে গেল। তিনি টর্চ জ্বালিয়ে দরজা খুললেন, তখন দেখলেন রাহুল আগে থেকেই হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে, যেন তাকে জানা ছিল যিনি এখন আসবেন। তার ধীর কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি তো পুরো ভিজে গেছেন, আমি চা তৈরি করে দিই। রিয়া তার চোখে দেখলেন সেই গভীরতা, সেই চমক যা কখনো আরুণের চোখে দেখা যেত। এক মুহূর্তের জন্য তার হৃদয় জোরে ধড়কাল।
তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন এবং তার ঘরের দিকে এগিয়ে গেলেন, কিন্তু তার মনে একটা ঝড় উঠছিল। এই ছেলেটি কি সত্যি সেরকম যেমন তিনি ভাবছেন, নাকি তার হৃদয় তাকে ধোঁকা দিচ্ছে? কলকাতার সেই পুরনো হাভেলিতে যেখানে এএসপি রিয়া সেনগুপ্ত বাস করতেন, এক রাত্রের ঘটনা রাহুলের জন্য ভাগ্যের দরজা খুলে দিল। 14 বছরের এই চাকর, যার অভ্যাসগুলো রিয়ার মৃত স্বামী আরুণের সাথে মিলে যাচ্ছিল, এক রাত্রে তার বেডরুমে গেল। তারপর তার জীবন বদলে গেল। না টাকার চিন্তা, না অন্য কোনো ইচ্ছার অভাব। কিন্তু প্রশ্ন এই যে, কি রহস্য ছিল সেই রাত্রের? কি রাহুল সত্যি সেই যা রিয়া ভাবছিলেন, নাকি কোনো অন্য খেলা চলছিল? জানার জন্য এই কাহিনী শেষ অবধি দেখুন। বৃষ্টির শব্দ হাভেলির ছাদে তীরের মতো বিদ্ধ হচ্ছিল। রিয়া সেনগুপ্ত তার বেডরুমের দরজায় এক মুহূর্তের জন্য থামলেন। তার টর্চ হাতে থরথর করে কাঁপছিল। তার ইউনিফর্ম ভিজে গিয়েছিল, শরীর ঠান্ডা, কিন্তু হৃদয়ে একটা অদ্ভুত উষ্ণতা ছিল। রাহুলের কণ্ঠ, ম্যাডাম আপনি তো পুরো ভিজে গেছেন, আমি চা তৈরি করে দিই। এখনও তার কানে গুঞ্জন করছে। ধীর কিন্তু গভীর, তার চোখের চমক সেই পুরনো চমক যা আরুণের চোখে থাকত। রিয়ার হৃদয়কে স্পর্শ করল। তিনি তাড়াতাড়ি বললেন, হ্যাঁ তৈরি করো, এবং তার ঘরের দিকে এগিয়ে গেলেন। কিন্তু তার মন একটা ঝড়ে ডুবে যাচ্ছিল। কি রাহুল সত্যি সেরকম যেমন তিনি ভাবছেন, নাকি তার হৃদয় তাকে ধোঁকা দিচ্ছে? রিয়া কাপড় বদলালেন, কিন্তু তার মনোযোগ অন্যত্র ছিল। রাহুলের অভ্যাসগুলো, বইগুলো সেইভাবে রাখা, চায়ের সেই স্বাদ, খাবারের সেই গন্ধ এখন কাকতালীয় লাগছে না, যেন এই সব কেউ ইচ্ছাকৃতভাবে খেলছে। তিনি বিছানার কিনারে বসে তার নাইট স্ট্যান্ডে রাখা আরুণের ছবি দেখলেন। আরুণের হাসি, সেই কোমলতা এবং সাহসের মিশ্রণ এখনও তার হৃদয়কে ছিদ্র করে। কি আমি পাগল হয়ে যাচ্ছি? তিনি ধীরে বললেন, তার কপাল ঘষতে ঘষতে। নিচ থেকে চুল্লির শব্দ এলো এবং কিছুক্ষণ পর রাহুল একটা ট্রে চা নিয়ে এলো। সে ধীরে দরজা টকল এবং ভিতরে এলো। রিয়া তাকে দেখলেন, তার নিষ্পাপ মুখ, কিন্তু চোখে একটা অদ্ভুত গভীরতা। সে ট্রে রেখে বলল, ম্যাডাম চা গরম আছে, ঠান্ডা হতে দেবেন না। রিয়া চায়ের কাপ তুললেন এবং প্রথম চুমুকেই তার হৃদয় আবার ধড়কাল। এটা সেই স্বাদ ছিল, আদা এবং এলাচির সেই পারফেক্ট ভারসাম্য যা আরুণ তৈরি করত। তিনি রাহুলকে তাকিয়ে দেখলেন, কিন্তু সে চুপচাপ চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। রাহুল, তুমি এই চা তৈরি করা কোথায় থেকে শিখলে? রাহুল এক মুহূর্তের জন্য তার দিকে দেখল, তারপর হেসে বলল, ম্যাডাম আমার আম্মি তৈরি করত, আমি তার থেকে শিখেছি। রিয়ার হৃদয় সংকটে ডুবে গেল। আরুণ এটা বলেছিল যখন তিনি তাকে প্রথমবার চায়ের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। এটা কি সত্যি, নাকি রাহুল মিথ্যা বলছে? সেই রাত্রে রিয়া সিদ্ধান্ত নিলেন যে তিনি রাহুলের ওপর নজর রাখবেন। পরের কয়েকদিনে তাকে আরও অদ্ভুত বিষয় দেখা গেল। এক সকালে যখন তিনি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছিলেন, তিনি দেখলেন যে রাহুল আঙিনায় বসে একটা পুরনো রেডিও ঠিক করছে। এটা সেই রেডিও ছিল যা আরুণ তার সাথে পুলিশ কোয়ার্টার্স থেকে নিয়ে এসেছিলেন। রিয়া কখনো তাকে চালু দেখেননি, কিন্তু রাহুলের হাতে সেটা গুঞ্জন করছে এবং তাতে সেই পুরনো গান বাজছে যা আরুণকে পছন্দ ছিল, এই রাত ভেজা ভেজা। রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি রাহুলকে জিজ্ঞাসা করলেন, এই রেডিও তুমি কোথায় থেকে নিলে? রাহুল নিষ্পাপভাবে বলল, ম্যাডাম এটা তো আঙিনার স্টোরে পড়েছিল, আমি ভাবলাম ঠিক করে দিই। রিয়ার জন্য এই সব এখন হদ অতিক্রম করছে। তিনি রাত্রে তার ঘরে বসে তার ডায়েরি খুললেন এবং লিখতে শুরু করলেন, রাহুল কে? এটা কি আরুণের আত্মা, নাকি আমি আমার মন হারাচ্ছি? তিনি ডায়েরি বন্ধ করলেন এবং চিন্তায় ডুবে গেলেন। কিন্তু তখনই তিনি একটা ধীর শব্দ শুনলেন, যেন কেউ ধীরে দরজা খুলছে। তিনি উঠলেন এবং দরজার দিকে গেলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর তিনি দেখলেন তার ডায়েরি এখন সেই পাতায় খোলা যা তিনি এখন লিখেছিলেন। তার হাত ঠান্ডা হয়ে গেল। কি রাহুল এটা পড়েছে, নাকি কোনো অন্য কিছু ছিল হাভেলিতে? এক রাত্রে যখন বৃষ্টি আরও জোরে পড়ছিল, রিয়া অফিস থেকে দেরি করে ফিরলেন। হাভেলির নীরবতা আরও গভীর লাগছিল। বিদ্যুৎ আবার চলে গিয়েছিল। তিনি টর্চ জ্বালিয়ে ভিতরে এলেন। তখন দেখলেন রাহুল আবার মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলল, ম্যাডাম আপনি ঠিক তো আছেন? আমি আপনার জন্য খাবার গরম করে দিই। রিয়া তার চোখে দেখলেন সেই চমক, সেই গভীরতা। তার হৃদয় জোরে ধড়কালো। তিনি জানতে পেরেছিলেন যে কিছু তো ভুল ছিল। রিয়া ধীর কিন্তু কঠোর কণ্ঠে বললেন, আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে, আমার ঘরে আও।
রাহুল মাথা নিচু করল এবং বলল, জি ম্যাডাম। দুজনে রিয়ার বেডরুমের দিকে চললেন। হাভেলির নীরবতা এখন আরও ভয়ঙ্কর লাগছিল এবং প্রত্যেক পায়ের সাথে রিয়ার হৃদয়ে একটা নতুন সন্দেহ জাগছিল। কি তিনি রাহুলকে ভুল বুঝছিলেন, নাকি সত্যি সেই ছেলেটির পিছনে কোনো রহস্য ছিল? জানার জন্য এই কাহিনী শেষ পর্যন্ত দেখুন। হাভেলির বেডরুমের নীরবতা রিয়ার হৃদয়ের ধড়কনের সাথে ধাক্কা খাচ্ছিল। বৃষ্টির শব্দ এখনও বাইরে গুঞ্জন করছে, কিন্তু ভেতরের দৃশ্য তার থেকেও বেশি ঝড় ছিল। রাহুল দরজা বন্ধ করল এবং তার কণ্ঠে বলল, ম্যাডাম, আমাকে আরুণ সাহেবের বিষয়ে কিছু বলতে হবে। এই কথা রিয়ার জন্য একটা ধাক্কা ছিল। কি রাহুল সত্যি আরুণের কোনো রহস্য জানত, নাকি এটা তার কোনো খেয়াল ছিল? কি এই হাভেলিতে কোনো অন্য কিছু লুকিয়েছিল যে সব দেখছিল? জানার জন্য এই কাহিনী শেষ পর্যন্ত দেখুন। হাভেলির বেডরুমের নীরবতা রিয়ার হৃদয়ের ধড়কনের সাথে ধাক্কা খাচ্ছিল। বৃষ্টির শব্দ এখনও বাইরে গুঞ্জন করছে, কিন্তু ভেতরের দৃশ্য তার থেকেও বেশি ঝড় ছিল। রাহুল দরজা বন্ধ করল এবং তার কণ্ঠে বলল, ম্যাডাম, আমাকে আরুণ সাহেবের বিষয়ে কিছু বলতে হবে। এই কথা রিয়ার জন্য একটা ধাক্কা ছিল। কি রাহুল সত্যি আরুণের কোনো রহস্য জানত, নাকি এটা তার কোনো খেয়াল ছিল? কি এই হাভেলিতে কোনো অন্য কিছু লুকিয়েছিল যে সব দেখছিল? জানার জন্য এই কাহিনীর শেষ পর্যন্ত দেখুন। হাভেলির বেডরুমের নীরবতা রিয়ার হৃদয়ের ধড়কনের সাথে ধাক্কা খাচ্ছিল। বৃষ্টির শব্দ এখনও বাইরে গুঞ্জন করছে, কিন্তু ভেতরের দৃশ্য তার থেকেও বেশি ঝড় ছিল। রাহুল দরজা বন্ধ করল এবং তার কণ্ঠে বলল, ম্যাডাম, আমাকে আরুণ সাহেবের বিষয়ে কিছু বলতে হবে। এই কথা রিয়ার জন্য একটা ধাক্কা ছিল। কি রাহুল সত্যি আরুণের কোনো রহস্য জানত, নাকি এটা তার কোনো খেয়াল ছিল? কি এই হাভেলিতে কোনো অন্য কিছু লুকিয়েছিল যে সব দেখছিল? জানার জন্য এই কাহিনীর শেষ পর্যন্ত দেখুন। রাহুল মাথা নিচু করল, যেন ভাবছে কোথায় থেকে শুরু করবে। তারপর ধীরে বলল, ম্যাডাম, আমি আরুণ সাহেবকে চিনতাম। রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। কি অর্থ? তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন, তার কণ্ঠে রাগ এবং বিস্ময়ের মিশ্রণ। আরুণ তো ৩ বছর আগে শহীদ হয়ে গেছেন। তুমি তখন কত বছরের ছিলে? 11? তুমি তাকে কিভাবে চিনতে পারো? রাহুল একটা গভীর নিঃশ্বাস নিল এবং বলল, ম্যাডাম, আমি তার জন্য কাজ করতাম। তার অফিসের কাছে একটা ছোট চায়ের দোকান ছিল। সেখানে আমি চা তৈরি করতাম। আরুণ সাহেব রোজ আসতেন এবং আমার সাথে কথা বলতেন। তিনি আমাকে এই চা তৈরি করা শিখিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তাকে বইগুলো কিভাবে পছন্দ। রিয়ার হুঁশ উড়ে গেল। এই কথা তার জন্য একটা ধাক্কা ছিল। আরুণ কখনো তার সাথে কোনো চা বিক্রেতা ছেলের উল্লেখ করেননি, কিন্তু রাহুলের কথায় একটা অদ্ভুত সত্যতা ছিল। তিনি তার চোখে মিথ্যা দেখতে পেলেন না, কিন্তু তবুও তার হৃদয় মানতে প্রস্তুত ছিল না। তাহলে তুমি এখানে কিভাবে এলে? তিনি জিজ্ঞাসা করলেন, তার কণ্ঠকে কঠোর রেখে। এবং এই বইগুলো, এই রেডিও, এইসব তোমাকে কিভাবে জানা? রাহুল এক মুহূর্তের জন্য চুপ করে রইল। তারপর ধীরে বলল, ম্যাডাম, এই হাভেলিতে আমি আগেও এসেছিলাম। আরুণ সাহেব আমাকে একবার এখানে নিয়ে এসেছিলেন যখন আপনি অফিসে ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে এই ঘর তার আমানত আছে। রিয়ার হাত ঠান্ডা হয়ে গেল। আরুণ কাউকেই হাভেলিতে নিয়ে এসেছিলেন এবং তিনি কখনো তার সাথে বলেননি? কেন? রাহুল, মিথ্যে বলো না। রিয়া কঠোর স্বরে বললেন, যদি এটা সত্যি হয় তাহলে তুমি আমাকে আগে কেন বলেনি? রাহুল চোখ নামিয়া বলল, ম্যাডাম, আমাকে ভয় ছিল যে আপনি খারাপ মনে করবেন। আমি তো শুধু কাজ করতে এসেছিলাম, কিন্তু যখন আমি এই ঘর দেখলাম আমাকে আরুণ সাহেবের স্মৃতি এলো। রিয়ার মন দ্রুত চলতে লাগল। কি রাহুল সত্য বলছে, নাকি এটা কোনো খেয়াল? তিনি তার পুলিশ প্রশিক্ষণ ব্যবহার করলেন এবং রাহুলের থেকে আরও প্রশ্ন করতে শুরু করলেন। তুমি আরুণের বিষয়ে আর কি জানো? তিনি তোমাকে আর কিছু বলেছিলেন? রাহুল ধীরে বলল, ম্যাডাম, তিনি একবার বলেছিলেন যে তার কাছে একটা বড় রহস্য আছে, কোনো ফাইলের বিষয়ে যা তিনি লুকিয়ে রেখেছিলেন। সেই ফাইল তার জন্য বিপজ্জনক ছিল এবং সম্ভবত এই কারণেই তিনি কথা অসমাপ্ত রেখে দিয়েছিলেন। রিয়ার কান খাড়া হয়ে গেল। কোন ফাইলের কথা বলছো? তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন। রাহুল মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমাকে বেশি জানা নেই, শুধু এতটা শুনেছিলাম যে সেই ফাইল এখানে হাভেলিতে লুকানো আছে। রিয়ার হৃদয়ে একটা নতুন সন্দেহ জাগল। আরুণের অপারেশনের সময় তার মৃত্যু একটা এনকাউন্টারে হয়েছিল, কিন্তু পুলিশ কখনো এর পুরো তদন্ত করেনি। কি আরুণ কোনো বড় কেসে জড়িয়ে পড়েছিলেন? এবং কি এই ফাইল তার মৃত্যুর রহস্য খুলতে পারে?
সেই রাত্রে রিয়া রাহুলকে পিছনে পাঠালেন এবং তার ঘরে একা বসে গেলেন। তার মন দ্রুত চলতে লাগল। হাভেলিতে একটা ফাইল কোথায় এবং রাহুলকে এটা কিভাবে জানা? তিনি উঠলেন এবং হাভেলির পুরনো স্টোর রুমের দিকে চললেন। সেখানে পুরনো সিন্দুক, ভাঙা চেয়ার এবং আরুনের কিছু পুরনো জিনিস পড়েছিল। তিনি টর্চের আলোয় প্রত্যেক জিনিস খুঁজলেন, কিন্তু কিছু পেলেন না। তখন তাকে একটা ধীর শব্দ শোনা গেল, যেন কেউ দেওয়ালের পিছন থেকে কিছু সরিয়েছে। তিনি থামলেন, তার হৃদয় জোরে ধড়কাল। কে আছে সেখানে? তিনি কণ্ঠ দিলেন, কিন্তু কোনো উত্তর আসেনি। রিয়া তার রিভলভার তুললেন এবং স্টোর রুমের এক কোণে গেলেন, যেখানে একটা পুরনো আলমারি ছিল। তিনি আলমারি সরালেন তো দেখলেন তার পিছনে একটা ছোট গোপন দরজা ছিল। তার হাত কাঁপতে লাগল। কি এটাই সেই জায়গা যেখানে আরুণ ফাইল লুকিয়েছিলেন? যখনই তিনি দরজা খোলার চেষ্টা করলেন, তাকে লাগলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। তিনি ঘুরলেন তো দেখলেন রাহুল সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখে একটা অদ্ভুত চুপ্পি। ম্যাডাম, আপনাকে সেখানে যাওয়া উচিত নয়, সে ধীরে বলল। সেই জায়গা বিপজ্জনক। রিয়া সেনগুপ্তের হৃদয়ে জোরে ধড়কছিল। রিভলভার তার হাতে থরথর কাঁপছে। হাভেলির স্টোর রুমের নীরবতা তাকে গিলে ফেলতে লাগছে এবং রাহুলের কণ্ঠ, ম্যাডাম, সেখানে যাওয়া বিপজ্জনক, এখনও তার কানে গুঞ্জন করছে। তিনি ঘুরলেন এবং রাহুলকে তাকিয়ে দেখলেন। তার চোখে একটা অদ্ভুত চুপ্পি ছিল, না ভয় না ঘাবড়ানো, বরং একটা গভীর আত্মবিশ্বাস। রাহুল, তুমি এখানে কেন এলে? রিয়া কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন। এবং এই দরজার বিষয় তোমাকে কিভাবে জানা? রাহুল এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর ধীরে বলল, ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম যে আরুণ সাহেব আমাকে এখানে নিয়ে এসেছিলেন। তিনি আমাকে এই দরজা দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে এর পিছনে কিছু এমন আছে যা কাউকে দেখা উচিত নয়। রিয়ার মন দ্রুত চলতে লাগল। কি আরুণ সত্যিই এই ছেলেকে এত বড় রহস্য বলেছিলেন? এবং যদি এটা সত্যি হয় তাহলে কেন? রিয়া রিভলভারের দিকে ইশারা করে বললেন, পাশে সরে যাও রাহুল, আমি এই দরজা খুলব। রাহুল এক মুহূর্তের জন্য তার চোখে দেখল, তারপর ধীরে পাশে সরে গেল। রিয়া টর্চের আলোয় সেই গোপন দরজা খুললেন। ভিতরে একটা ছোট ঘর ছিল, যাতে একটা পুরনো সিন্দুক পড়েছিল। তার হাত কাঁপতে লাগল। যখন তিনি সিন্দুক খুললেন, তাতে একটা ফাইল ছিল, পুরনো এবং ধুলোয় ভরা, যাতে লেখা ছিল অপারেশন ডার্কনেট। রিয়া ফাইল খুললেন এবং তার পাতায় আরুণের হাতের লেখা ছিল। একটা বড় অপরাধী নেটওয়ার্কের বিষয়ে বিস্তারিত, যাতে জড়িত ছিলেন কিছু বড় পুলিশ অফিসার এবং রাজনীতিবিদ। রিয়ার হুশ উড়ে গেল। এটা সেই কেস ছিল যাতে আরুণের মৃত্যু হয়েছিল। অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছিল যে আরুণ একটা এনকাউন্টারে মারা গেছেন, কিন্তু এই ফাইলে লেখা ছিল যে এটা একটা ষড়যন্ত্র ছিল। আরুণের কাছে এই নেটওয়ার্কের বিরুদ্ধে প্রমাণ ছিল এবং সেই কারণে তার জীবন নেওয়া হয়েছিল। রিয়ার চোখে অশ্রু উঠে এলো। আরুণ, তুমি আমাকে কেন বললে না? তিনি ধীরে বললেন। তখনই রাহুল ধীর কণ্ঠে বলল, ম্যাডাম, আরুণ সাহেব আমাকে বলেছিলেন যে যদি তাকে কিছু হয়ে যায় তবে এই ফাইল আপনাকে পৌঁছে দিতে হবে। রিয়া তার দিকে দেখলেন, বিস্মিত এবং রাগে। তো তুমি আমাকে আগে কেন বললে না? তিনি চিৎকার করে জিজ্ঞাসা করলেন। রাহুল মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমাকে ভয় ছিল। আরুণ সাহেব বলেছিলেন যে এই ফাইল খুব বিপজ্জনক। যদি আমি তাড়াতাড়ি বলি তবে আপনার জীবনেও বিপদ হতে পারে। রিয়ার হৃদয় এখনও সন্দেহের ছায়ায় ছিল। তিনি ভাবলেন, কি রাহুল সত্যি বলছে নাকি এটা তার খেলা? তখনই তিনি স্মরণ করলেন সেই রাতকে, যখন তিনি রাহুলকে তার বেডরুমে ডেকেছিলেন। সেই রাত যখন বৃষ্টি জোরে পড়ছিল এবং রিয়া তার একাকিত্বে ক্লান্ত হয়ে পড়েছিলেন। রাহুল চা নিয়ে এসেছিল এবং যখন সে আরুণের মতো চায়ের কাপ রেখেছিল, রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য গলে গেছিল। তিনি রাহুলের সাথে কথা বললেন, তার কাহিনী শুনলেন। একটা গরিব ঘরের ছেলে যে তার আম্মির জন্য টাকা উপার্জন করছিল। সেই রাত্রে রিয়া তাকে তার কাছে বসতে দিলেন এবং সম্ভবত তার একাকিত্বে তিনি রাহুলে আরুণের ছায়া দেখেছিলেন। তিনি তাকে তার হৃদয়ের হাল বললেন এবং রাহুল চুপচাপ শুনল। তারপর রিয়া তাকে তার জন্য আরও কাজ দিলেন, ঘরের বাইরের কাজ, টাকার ব্যবস্থা, এবং রাহুলের জীবন বদলে গেল। কিন্তু এখন এই ফাইল হাতে ধরে রিয়াকে লাগল যে সম্ভবত তিনি ভুল ছিলেন। রাহুল শুধু একটা চাকর ছিল না, সে আরুণের বার্তা নিয়ে এসেছিল। কিন্তু একটা প্রশ্ন এখনও তার মনে ছিল, কি রাহুলের পিছনে কোনো অন্য রহস্য ছিল? তখনই হাভেলির বাইরে একটা জোর শব্দ এলো, যেন কোনো গাড়ি থামার শব্দ। রিয়া দ্রুত ফাইল বন্ধ করলেন এবং রাহুলকে দেখলেন। এটা কি ছিল? তিনি জিজ্ঞাসা করলেন। রাহুলের মুখ সাদা হয়ে গেল।
ম্যাডাম তাড়াতাড়ি ফাইল লুকান, ওরা এসে গেছে। রিয়া জিজ্ঞাসা করলেন, কোন লোক? রাহুল ভয়ে বলল, সেই লোক যাদের থেকে আরুণ সাহেব ভয় পেয়েছিলেন। রিয়া রিভলভার তুললেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন। হাভেলির আঙিনায় দুজন লোক দাঁড়িয়েছিল, তাদের হাতে বন্দুক। রিয়া রাহুলকে ইশারা করলেন যে চুপ থাকুন, এবং তিনি নিজে চুপচাপ আঙিনার দিকে এগিয়ে গেলেন। একজন লোকের কণ্ঠ শোনা গেল, ফাইল এখানে আছে, আমাকে জানো, ছেলেটি বলেছিল। রিয়ার হৃদয় ডুবে গেল। ছেলেটি বলেছে? কি রাহুল তাকে ধোঁকা দিচ্ছে? রিয়া ঘুরে রাহুলকে দেখলেন যে এখনও স্টোররুমে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে। রিয়া রিভলভার তুললেন এবং তার দিকে তাক করে বললেন, রাহুল, তুমি আমাকে ধোঁকা দিয়েছ? রাহুল দ্রুত মাথা নেড়ে বলল, না ম্যাডাম, আমি আপনাকে বাঁচানোর জন্য এসব করেছি। তখনই আঙিনা থেকে একটা গুলির শব্দ এলো এবং রিয়া দ্রুত নিজেকে দেওয়ালের পিছনে লুকিয়ে নিলেন। তিনি বুঝলেন যে এখন সময় নেই প্রশ্নের। তিনি ফাইল তার কোটের ভিতরে লুকালেন এবং রাহুলকে বললেন, আমার সাথে আও। দুজনে হাভেলির পিছনের রাস্তা দিয়ে পালিয়ে গেলেন, যতক্ষণ না পুলিশ ব্যাকআপ আসে। রিয়া মৌলি চট্টোপাধ্যায়কে ফোন করলেন এবং কিছুক্ষণেই পুলিশ ফোর্স হাভেলিতে পৌঁছে গেল। সেই দুজন লোককে গ্রেফতার করা হলো এবং ফাইল পুলিশ কাস্টাডিতে চলে গেল। শেষে যখন সব শান্ত হলো, রিয়া রাহুলকে জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে সত্যি কেন বললে না? রাহুল বলল, ম্যাডাম, আমি ভেবেছিলাম যে আপনাকে বিপদে ফেলব না। আরুণ সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছিলেন। রিয়া তার চোখে দেখলেন এবং এবার তাকে শুধু সত্যতা দেখা গেল। রাহুল সেই রাত্রে তার বেডরুমে শুধু আরুণের বার্তা দিতে এসেছিল এবং রিয়ার একাকিত্ব সম্ভবত তাকে ভুল বোঝাতে বাধ্য করেছিল। ফাইলের প্রমাণ থেকে সেই অপরাধী নেটওয়ার্কের অন্ত হল এবং রিয়া রাহুলকে তার ঘরের অংশ করে নিলেন।